খাতুনগঞ্জ থেকে মতিঝিলে স্বাগত জানাচ্ছি। আমি শামীম জাহিদ। আজকে আলোচনার বিষয় বিসিক শিল্পনগরী। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আমাদের স্টুডিওতে আছেন বিসিকের সাবেক উপমহাব্যবস্থাপক জালালউদ্দিন আহমেদ এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির বা নাসিবের সাবেক সভাপতি মির্জা নুরুল গনি সোহন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই আমরা একটি প্রতিবেদন। 1990 সালে চুয়াডাঙ্গায় শিল্পনগরী গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে 16 লাখ টাকা বরাদ্দ আসলেও 1993 সাল পর্যন্ত জমি অধিগ্রহণ করতে না পারায় বরাদ্দকৃত অর্থ ফেরত চলে যায়। সে সময় থেকে এখন পর্যন্ত আর বরাদ্দ আসেনি। ব্যবসায়ীদের অভিযোগ, কর্তৃপক্ষের আগ্রহের অভাবেই ওই সময় চুয়াডাঙ্গায় বিসিক নগরী গড়ে তোলা সম্ভব হয়নি। খুব দ্রুত শিল্পনগরী হলে, বিসিক শিল্পনগরীটা প্রতিষ্ঠিত হলে মানুষ আরো উদ্যোক্তা বাড়বে এবং শিল্প প্রতিষ্ঠান আরো এই চুয়াডাঙ্গাতে মেলা প্রতিষ্ঠানই গড়বে। এই বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। আমাদের মতো অনেক উদ্যোক্তা রয়েছে যারা উদ্যোগ গ্রহণ করার পরেও এই শিল্পনগরী তারা গড়ে তুলতে পারছে না। চুয়াডাঙ্গা জেলায় বিসিক শিল্পনগরী না থাকার কারণে শহর ও আশপাশের এলাকাগুলোতে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানগুলোকে পড়তে হচ্ছে নানা সমস্যায়। বিসিক শিল্পনগরী নাই, এটি চুয়াডাঙ্গা ব্যবসাদারদের একটা প্রাণের দাবি, অথচ দীর্ঘদিন এই আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত এই চুয়াডাঙ্গা ব্যবসাদাররা। তবে এবার বিসিক নগরী নির্মাণে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়ে গেছে ইতিমধ্যে এবং শিল্পনগরী স্থাপনের জন্য 3টি জায়গা ইতিমধ্যে আমাদের প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে। কোনো কালক্ষেপণ নয়, অতি দ্রুত চুয়াডাঙ্গায় একটি বিসিক শিল্পনগরী চান স্থানীয় ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। জনাব আহমেদ, আমরা দেখছিলাম প্রতিবেদনে চুয়াডাঙ্গাতে কোনো বিসিক শিল্পনগরী নাই। দেশের সব জেলাতে বিসিক শিল্পনগরীতে বাধা কোথায়? এটার ব্যাপারটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ব্যাপার। অনেক জায়গায় জমি পাওয়া গেলেও সেখানে হয়তো সঠিক উদ্যোক্তা নির্বাচন জন্য প্রবলেম হয়ে যায়, আর অনেক জায়গায় আবার জমি পাওয়া যায় না। আর সরকারের যে টাকা বরাদ্দ থাকে সে টাকা বরাদ্দের ক্ষেত্রে অনেক সময় জমির সঙ্গে সামঞ্জস্যহীনতা হয়ে যায়, যার জন্য প্রবলেম। বাংলাদেশের অধিকাংশ জেলাতেই বিসিক শিল্পনগরী আছে, কোথায় কোথায় নাই তাহলে চুয়াডাঙ্গা ছাড়া? চুয়াডাঙ্গা, আপনার বরগুনা, নড়াইল কি আছে? নড়াইল এবং মাগুরা। আচ্ছা, এগুলো তো নাই। তবে কোনো কোনো ডিস্ট্রিক্টে আবার 2-3টা করে আছে, যেমন চিটাগাঙ্গে 3টা আছে, আচ্ছা, আপনার গাজীপুরে 2টো আছে, এভাবে 2-3টা করে আছে, কুমিল্লাতে 2টো আছে, গোপালগঞ্জে 2টো আছে। এভাবে আমরা তাহলে বলতে পারি যে আসলে দেশের শিল্পনগরীর সংখ্যা যথেষ্ট এবং বলতে পারি প্রতিটা জেলাতেই আছে। কিন্তু একটা জিনিস আমরা প্রায় দেখে থাকি, সেটা হচ্ছে যে যদিও অনেক জায়গায় শিল্পনগরী আছে কিন্তু অনেক শিল্প প্লটে শিল্প কারখানা গড়ে ওঠেনি। কেন? এটা আসলে প্রসঙ্গটা প্রায় আসে এবং পেপারে আমরা দেখি। এগুলা সাধারণত ঘটে প্রভাবশালীদের জন্যই ঘটে। বেসিক একটা সরকারের ডেভেলপিং আন্ডারটেকিং এবং সম্পূর্ণ নন ইনকাম জেনারেটিং প্রকল্প এটা বেসিকটা। তো আমাদের কোনো আয় নাই, আমরা আয় থেকে ব্যয় করি না, গভর্নমেন্টই আমাদের চালায় এবং গভর্নমেন্টের ডেভেলপমেন্ট প্রজেক্টটাকে আমরা সরকারকে হাইলাইট করার জন্য কাজগুলো করি। কিন্তু মাঝে মাঝে প্লেস সিলেকশনের জন্য প্রভাবশালীদের চাপে হোক বা রাজনৈতিক চাপেও হতে পারে, অনেক সময় প্রপারলি প্লেস সিলেকশনটা ঠিক মতো হয় না, যার জন্য সেখানে শিল্পনগরী। কিন্তু বেসিক শিল্পনগরী যেটা হচ্ছে, আমরা যেটা দেখছি যে বেসিকই একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে যারা একটা টোটাল ইনফ্রাস্ট্রাকচার দিয়ে শিল্পনগরী করছে এবং ধন্যবাদ জনাব আহমেদ। আমি জনাব শোভনের কাছে যেতে যাচ্ছি। জনাব শোভন, আমি যে প্রশ্নটা জনাব জালাল সাহেবকে করলাম, ঠিক একই প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে অনেক ঢাকার বাইরে বিশেষ করে অনেক শিল্পনগরীতে শিল্প প্লটগুলো এখনো ফাঁকা আছে, কেন? ধন্যবাদ। আসলে বিসিক বাংলাদেশের এই ক্ষুদ্র এবং কুটির শিল্প সেক্টরের জন্য মুখ্য সরকারি প্রতিষ্ঠান এবং আমাদের যেটা ক্ষুদ্র কুটির শিল্প সমিতি, এটা হচ্ছে বেসরকারি উদ্যোক্তাদের প্রতিষ্ঠান। আমরা একে অপরের সাথে কাজ করি। তা আপনার যে প্রশ্নটা, বাংলাদেশে আমার মনে হয় যে প্রায় 80টার মতো শিল্পনগরী বিদ্যমান আছে, 74টি এবং আরো কিছু প্রতিষ্ঠার পর্যায়ে আছে সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে।
এখানে আমরা যদি দেখি যে এই শিল্পনগরীগুলো কিন্তু উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্য, ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস দেওয়ার জন্য, কিন্তু সিলেকশন অফ এরিয়া এটা যদি আমরা খেয়াল করে দেখা যায় যে সেখানে যারা স্থানীয় প্রভাবশালী থাকেন বা সরকারে যারা থাকেন তারা এমনই সিলেকশনটা করেন নিজেদের এলাকা, স্থানীয় নির্বাচনী এলাকা বা খুব ভালো পজিশনে কিন্তু এই শিল্পনগরীগুলো কিন্তু গড়ে ওঠে নাই। আপনার সেখানে যাতায়াতের ব্যবস্থা থাকতে হবে, আপনার সবচাইতে যেটা দরকারি যে একটা শিল্পনগরী প্রতিষ্ঠা সরকার করছে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু সেখানে শিল্প উদ্যোক্তাদের যে ঋণের ব্যবস্থাটা থাকা দরকার তার জন্য কোনো ঋণের ব্যবস্থা কিন্তু নাই। বিগত দিনে আপনি জানেন যে বিসিকের মাধ্যমে কিন্তু স্পেশাল ক্রেডিট প্রোগ্রাম ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। আমার মতে যে এই শিল্পনগরীগুলো কিন্তু ভরে যেতে পারে, এখনো সুযোগ আছে আমাদের। আপনি যথার্থ বলেছেন। আমি আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে যে যারা বরাদ্দ পাচ্ছেন তারা কি সত্যিকার অর্থে প্রকৃত অর্থে উদ্যোক্তা? এক্ষেত্রে প্রকৃত অর্থে উদ্যোক্তা কিন্তু এটা বলা মুশকিল, কারণ একটা লোক তো উদ্যোক্তা হয়ে আসে না, একটা লোক তো উদ্যোক্তা হয়ে আসে না, সে নতুন শিল্প উদ্যোক্তা হিসেবে আসতে পারে, তাকে প্রশিক্ষিত করার দায়িত্বটাও কিন্তু বিসিকের উপরে আছে। বিসিক কিন্তু সেটা করে, আমাদের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়ে গেছে এবং বাংলাদেশের সবচেয়ে শিল্প প্লট বরাদ্দের ক্ষেত্রে আপনারা কি ধরনের নীতিমালা বা ক্রাইটেরিয়া ঠিক করে থাকেন? আমরা প্রধানত শিল্প, একজন লোকের টাকা থাকলে কি শিল্পপতি হতে পারবে? না না, তার যোগ্যতাকে আমরা প্রাধান্য দিই। হ্যাঁ, সেগুলো কি? এবং তার অভিজ্ঞতা, তার হেরিডিটি, বিজনেস হেরিডিটিও আমরা দেখি, এগুলো যাচাই করা হয়। না, এখানে যিনি যেটা বললেন, মানে এখানে একটু আমি রেফার করি যে জেলা পর্যায়ে যে সমস্ত শিল্পনগরীগুলো আছে সেখানে সঠিকভাবে যে উদ্যোক্তা সিলেকশন যেটা হওয়া দরকার, যেভাবে যে তার টাকা থাকলেই সে শিল্প করবে এরকম না। অনেকে মনে করে যে আমি জমি নিলাম, এটা ভবিষ্যতে আমি বিক্রি করে দেবো, এইরকম টেন্ডেন্সিও আমাদের মাঝে অনেক উদ্যোক্তাদের আছে, এটা আমি বলবো না নাই। কিন্তু সেখানে যদি আমরা যাচাই বাছাই করে দেই যে তার ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা কি আছে, তার উদ্যোক্তা হওয়ার মতো গুণাবলীটা কি আছে, এই সমস্ত দিকগুলো যদি একটু চিন্তা ভাবনা করে সিলেকশনটা করা হয়, যেহেতু জেলা পর্যায়ে কিন্তু বিসিকের ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি আছে, সেখানে ডিসি সাহেবের নেতৃত্বে চেম্বার, নাসিব এবং অন্যান্য প্রতিষ্ঠান মিলে কিন্তু একটা কমিটি আছে। তো এখানে বিসিক প্রজেক্টগুলো কিন্তু অ্যাপ্রাইজাল এগুলা কিন্তু বিসিক করে, বিসিকের ম্যানেজমেন্ট থেকে করে দেয়। তো তখন যদি আমরা সিলেকশনে যদি দেখি যে উদ্যোক্তার এই জিনিসগুলো থাকা দরকার, তাহলে কিন্তু সমস্যাটা অতটা হবে না। সেটা বিসিক করে না আমি বলবো না, বিসিক করে, তবে এটা আরো গভীরভাবে আমার মনে হয় যে করা উচিত। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রভাবশালী ব্যক্তিদের কিছু প্রাধান্য থাকে, এটা তো মানে বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা, আপনি যথার্থ বলেছেন, কারণ আমরা দেখি যে ঢাকার আশেপাশে যে বিসিক শিল্প নগরীগুলো আছে সেখানে শিল্প প্লট খালি নাই বা এখানে সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু যেটা হয় যে অনেক দূর দূরান্তের শিল্প প্লটগুলোতে এখনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। আমি যারা আহমেদের কাছে একটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে শিল্প উন্নয়নে বিসিকের পক্ষ থেকে আপনারা আর কি করে থাকেন উদ্যোক্তাদের সাথে? আমরা শিল্পনগরী ছাড়াও আমাদের বিনিয়োগের ক্ষেত্রে দুটো প্রকল্প আমার কাজ করে। একটা নিজস্ব বিনিয়োগ, জানতে চাচ্ছি যেসব শিল্প উদ্যোক্তা বিসিকেই শিল্প নগরীতে প্লট বরাদ্দ পেয়েছেন, তাদের শিল্প স্থাপনের ক্ষেত্রে আপনারা কি সাহায্য করেন? হ্যাঁ, তাদের শিল্প স্থাপনের ক্ষেত্রে আমরা যে শিল্পটা করবে সেটার জন্য আমরা তাদের যে নকশা সেটা আমরা অনুমোদন করি, প্রপারলি হচ্ছে কিনা আমরা দেখি। তারপরে তার যে প্রকল্পের যে ইনভেস্টমেন্টটা সঠিক হচ্ছে কিনা, ওভারঅল ইনভয়েস হচ্ছে কিনা, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি। লোনের বিষয়টা কি আপনারা দেখেন? লোনের বিষয়টা আমরা আগে দেখতাম এবং ব্যাংকের সঙ্গে বেসিকের একটা সেটা ছিল, কন্ট্যাক্ট ছিল, কিন্তু এখন ব্যাংক ডাইরেক্টলি সেটা করে। আর তারপরেও কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের কাছে আমরা সুপারিশ দিই। ধন্যবাদ জনাব আহমেদ। আমরা জনাব শোভনের কাছে ফিরে আসবো, জানতে চাইবো যে বিসিক যে সহায়তা দিচ্ছে উদ্যোক্তা হিসেবে আপনারা খুশি কিনা। তবে তার আগে আমরা একটা বিরতিতে যাবো, বিরতিতে ফিরে এসে আমরা বিষয়ে আপনার কাছে জানতে চাইব। দর্শক, এখন একটি বিরতিতে যাওয়ার সময় হলো, আমাদের সাথেই থাকুন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মুক্তি ছিলেন। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আমরা বিসিক শিল্পনগরী নিয়ে। এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সরাসরি বিসিক শিল্পনগরী কর্মকর্তা মমিনুল ইসলাম। কথা বলছি তার সাথে শিল্পনগরী নিয়ে। এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সরাসরি বিসিক শিল্পনগরী কর্মকর্তা মমিনুল ইসলাম। কথা বলছি তার সাথে। জনাব ইসলাম, রাজশাহীতে বিসিক শিল্পনগরী কার্যক্রম কেমন চলছে? সেখানকার কারখানাগুলোর অবস্থা কেমন? এখন খুব ভালো চলছে এবং মোটামুটি সব শিল্পই আমাদের এখানে আমাদের এখানে 200 শিল্প ইউনিট আছে, তার মধ্যে 190টা শিল্প ইউনিট চালু আছে আর কি। আচ্ছা, শিল্পোদ্যোক্তাদের কোনো অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা সেখান থেকে অবকাঠামো সব সুযোগ সুবিধা দিতে পারছেন কি না, এই জাতীয় কোনো অভিযোগ আছে শিল্পোদ্যোক্তাদের? এখানে কিছু প্রবলেম আছে। আমাদের শিল্পনগরীতে গ্যাস অলরেডি ঢুকে গ্যাস চলে এসছে, তবে 2টো শিল্প ইউনিটে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, তবে এখানে গ্যাস সংযোগ নিতে মানে উদ্যোক্তাদের একটু বেশি পয়সা খরচ করতে হচ্ছে। কেন? জি, এটা কারণ হচ্ছে যে আপনার পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি মানে বলছে যে সরকারি বিধিবিধান উপেক্ষা করে বিসিক স্টেটের বিভিন্ন শিল্প ইউনিটে গ্যাস পাইপ লাইন স্থাপন করা অত্র কোম্পানির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মানে যেহেতু তারা পাইপলাইন শিল্পনগরীর মধ্যে দিচ্ছে না, যার কারণে এখানে আপনার যে এই শিল্পনগরীর যে যারা উদ্যোক্তা আছেন তাদের এই গ্যাস নিতে মানে সমস্যার সম্মুখীন হচ্ছেন। জনাব ইসলাম, আপনাকে ধন্যবাদ। মানে আমরা কথা বলছিলাম রাজশাহীতে বিসিকে শিল্পনগরী কর্মকর্তা মমিনুল ইসলামের সাথে। একই কথাই বলছিলেন যে অবকাঠামো কিছু সমস্যার কথা বলছিলেন। তবে বিরতিতে যাওয়ার আগে আমরা জনাব শোভনের কাছে যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে শিল্পনগরীর উদ্যোক্তা হিসাবে বিসিকে শিল্পনগরী থেকে আপনারা বিসিকের কাছ থেকে যে সহায়তা পান সেটা কি যথেষ্ট মনে করেন কিনা? না, এটা যথেষ্ট মনে করি না। কারণ আপনি জানেন যে বিসিক যতই কিছু করতে চাক না কেন, এখানে সরকারের নীতিমালা কিন্তু সংশ্লিষ্ট। সরকার যদি সেই ফ্যাসিলিটিগুলো যদি না দেয় তাহলে বিসিকের পক্ষেও সম্ভব না। বিসিক তো একটা সংস্থা। বিসিক সরকার যদি সেই যেমন গ্যাসের কথাটা বলতেছিলেন মমিনুল সাহেব, তো গ্যাসে কিন্তু আমরা দেখি যে অনেক প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্নভাবে গ্যাস দেওয়া হচ্ছে না তা না, দেওয়া হচ্ছে, কিন্তু সরকারিভাবে এবার বলা হচ্ছে যেটা বন্ধ আছে। তার মানে হচ্ছে এখানে একটা দুর্নীতির আশ্রয় নেওয়ার মতো ব্যবস্থা আছে। উনি বললেন যে 2টা শিল্পনগরীতে 2টা শিল্পে গ্যাস দেওয়া হয়েছে, বাকিগুলোতে পাচ্ছে না। উনি সহজ সরল ভাবে কথাটা বলতে পারেন নাই। এখানে যদি আপনি উদ্যোক্তাদের সরাসরি কথা বলতেন তাহলে জানবেন যে তাদের বিভিন্নভাবে গ্যাস পাওয়ার সম্ভাবনাও আছে, কিন্তু সেটার জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে। এখন আমার কথা হচ্ছে যে শিল্পনগরীগুলোতে গ্যাস লাইন দেওয়া হলো, এখন সরকার যখন দিবে সকলকেই তো দিতে হবে। কেউ স্পেশাল এখানে কিছু করলে তো হবে না। সরকারের নীতিমালাটাকেই বাস্তবায়ন করতে হবে। এই শিল্পনগরীগুলোকে গ্যাস দেওয়ার জন্য সরকারের নীতিগত সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস লাইনগুলো যদি স্থাপন হয়ে থাকে তাহলে ক্ষুদ্র শিল্পগুলোকে বাঁচানোর স্বার্থে অনেকেই তো অনেক কোটি কোটি টাকা খরচ করে আপনার এই শিল্পটা স্থাপন করেছে, অথচ গ্যাসের অভাবে তারা কিন্তু ব্যাংকে দেউলিয়া হয়ে যাচ্ছে। আপনার ব্যাংকের সূত্র আপনি যেটা ঠিক আছে, আপনি যেগুলো বলছেন মূলত হচ্ছে অবকাঠামোগত, এর বাইরে নীতিগত বিসিকের যাতে কোনো সহায়তা করে কিনা, ধরা যাক ট্রেনিং, ধরা যাক কোনো যদি রপ্তানি যোগ্য পণ্য হয় সেক্ষেত্রে রপ্তানি ক্ষেত্রে সহায়তা করে কিনা? মানে একটা শিল্পর উদ্যোক্তার প্রথম দরকার হচ্ছে তার নলেজ, এই জন্য তার প্রশিক্ষিত হওয়া দরকার আছে যে আমি যে ইন্ডাস্ট্রিটা করব সেই ইন্ডাস্ট্রি শুধু না, আমার মার্কেটিং সম্পর্কে জানতে হবে, আমার আপনার টেকনিক্যাল বিষয়গুলো জানতে হবে। কারণ এখানে ক্ষুদ্র শিল্পের তো সে তো অনেক ভারী কর্মচারী নিয়োগ করতে পারতেছে না, প্রফেশনালসদেরকে আনতে পারতেছে না, নিজেকেই কিন্তু অনেক কিছু করতে হবে আপনার। সেই জন্য আমাদের উদ্যোক্তাদের প্রশিক্ষণের যে বিষয়টা এটাকে জোরদার করতে হবে, অথচ সেটার কিছুটা অভাব আছে। বিসিকের সেন্ট্রালি আপনার একটা স্কিটি নামে একটা প্রতিষ্ঠান আছে, ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে কিন্তু অনেক উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু সেখানে আপনার দেখা যাচ্ছে যে নতুন উদ্যোক্তা হিসাবে আসতেছে,
আমি এটাকে না করব না, নতুন উদ্যোক্তারা অবশ্যই আসবে, কিন্তু স্পেশালি যারা ল্যান্ড নিচ্ছে বিসিক স্টেটের জন্য, শিল্প স্থাপনের জন্য, তাদেরকে আলাদাভাবে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেটা অনেক আমার মনে হয় যে ভালো হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে জেলা পর্যায়েও কিন্তু প্রশিক্ষণ বিসিক আগে করতো অনেক, ইদানিং কম, ইদানিং ওইভাবে করতে পারতেছে না, হয়তো তাদের ফান্ড প্রবলেম থাকতে পারে। এখানে আসলে বিসিক যত কিছু করতে চাক, যেহেতু শিল্প মন্ত্রণালয়ের একটা আওতাধীনের প্রতিষ্ঠান, আমি যখন নাসিবের প্রেসিডেন্ট ছিলাম সেই মানে বিগত সরকারের সময় অনেক সুপারিশ কিন্তু আমরা দিয়েছিলাম, এবং সেখানে নীতিগতভাবে অনেক সিদ্ধান্ত মানে বাস্তবায়নের জন্য আমরা জানি যেগুলো বাস্তবায়ন হবে। আমরা বলেছিলাম স্পেশাল ব্যাংক করার জন্য ফর এসএমইস, এসসিআই সেক্টরের জন্য, সেটাও কিন্তু হয় নাই। আপনার যে আমাদের এসএমই ফাউন্ডেশন গঠন করা হয়েছে, এসএমই ফাউন্ডেশনও অনেক কিন্তু ভালো ভালো কাজ করতেছে, আপনার ট্রেনিং করতেছে বিভিন্ন জায়গায়। তো এখানেও আমার মনে হয় যে বিসিক এবং এসএমই ফাউন্ডেশন যদি যৌথভাবেও, যদি এখানে ফান্ড আছে তাদের, যৌথভাবে যদি এই জিনিসগুলো ট্রেনিং করে, এবং স্পেশালি ক্রেডিট ফ্যাসিলিটিসটা কিন্তু এখানে একটা মুখ্য একটা ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার। আবার যে প্রোডাক্টটা হচ্ছে এখানে, সেই প্রোডাক্টটা বাজারজাতকরণটা আপনি শুধুমাত্র লোকাল মার্কেটকে নিয়ে কিন্তু আমাদের চিন্তা করলে হবে না, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যেতে হবে। জনাব সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা জনাব আহমেদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে এখন পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান করার একটা বড় একটা তাগিদ রয়েছে সবার জন্য, এক্ষেত্রে বিসিকের ভূমিকা কি করবে? বিসিক এক্ষেত্রে গত 2 বছর আগে এটা মানে স্টেপ নিয়েছে, এবং বিসিক প্রতিটা শিল্প নগরীতে তাদেরকে কমিটি গঠন করে দিয়েছে এবং বলেছে ইটিপি করতে হবে ইন্ডিভিজুয়াল, এবং অনেক ইন্ডিভিজুয়াল ইটিপি কিন্তু খুবই অনেক খরচের ব্যাপার আছে। সেখানে যারা সেখানে তাদেরকে গুচ্ছভাবে করার জন্য বলা হচ্ছে, ক্লাস্টার বেসিস, কিংবা টোটাল একটা মানে একটা শিল্পনগরীর মধ্যে যেটা কমন বলা হয়, কমন সেন্ট্রাল ইটিপি যেটা বলা হচ্ছে করার জন্য বলা হয়েছে, এবং সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। যেমন সিইটিপি বেসড চামড়া শিল্পনগরী হচ্ছে, সিইটিপি বেসড এপিআই শিল্পনগরী হচ্ছে, এখন কিন্তু যা হচ্ছে সব কিন্তু ইটিপি বেসড, পরিবেশ বান্ধব। আর যেগুলো পুরনো আছে সেগুলো কিন্তু অলরেডি তারা স্টেপ নিচ্ছে এবং আগাচ্ছে তারা। যারা শোভন, আপনি বলছিলেন এসএমই ফাউন্ডেশনের কথা, বিসিকের কথা, দুইটা প্রতিষ্ঠানই মূলত ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্পের জন্য কাজ করছে, একটা ক্ষুদ্র কুটির শিল্প এবং একটা ক্ষুদ্র শিল্পের জন্য। তো দুটো সংগঠন কাজ করতে যে কি আপনার মনে হয় না কখনো সাংঘর্ষিক বা কোনো দুইটা সমন্বয় কি যথেষ্ট আছে দুটো প্রতিষ্ঠানের মধ্যে? না, এটা সমস্যা হওয়ার কথা না, কারণ হচ্ছে যে বিসিকের রিপ্রেজেন্টেশন এসএমই ফাউন্ডেশনে আছে, বিসিকের মাননীয় চেয়ারম্যান সাহেব এখানে বোর্ডে রিপ্রেজেন্ট করেন ফ্রম দি বিসিক সাইড। তো এখানে গভর্নমেন্টের মিনিস্ট্রির লোক আছেন, প্রাইভেট সেক্টরের লোক আছে। এখানে বিসিক হচ্ছে অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, এটা উদ্যোক্তাদের আজকে বাংলাদেশে যে এসএমই বলেন আর ক্ষুদ্র শিল্প বলেন, এটার পথিকৃৎ তারা, এটা অস্বীকার করা যাবে না। স্থাপিত হয়েছে 1957 সালে, কিন্তু বিসিক যেহেতু সব কাজগুলোই করতে পারছে না, সেই জন্য সময়ের দাবিতে এসএমই ফাউন্ডেশন, এই এসএমই ফাউন্ডেশন কিন্তু সরকারি প্রতিষ্ঠান না, এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আদলে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। এখানে মন্ত্রণালয়ের দিক নির্দেশনা আছে, এবং আমি যতটুকু জানি যে এখানে অনেক ভালো ভালো কাজ করার জন্য উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। কারেন্টলি আমাদের এসএমই ফাউন্ডেশনের নতুন ম্যানেজিং ডিরেক্টর আসছে, উনি নতুন ভাবে হয়তো এটাকে আরো বেগবান করবেন। ধন্যবাদ জনাব শোভন। আমি খুব সংক্ষেপে জনাব আহমেদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিসিকের সাফল্য কি? আসলে এই শিল্পনগরী সম্বন্ধেই তো কথা হচ্ছে, এতক্ষণ যে কথাগুলো হলো, সত্যি বলতে কি পজিটিভ দিকটা মানুষ অনেক কিছুই জানে না। আমাদের হাতে সময় খুব কম, জনাব আহমেদ খুব সংক্ষেপে। বেসিকে পর্যন্ত 74টি শিল্পনগরী একেবারে টোটাল হয়ে গেছে, যেটা আর আরো 12টা শিল্পনগরী হচ্ছে। এই 74টি শিল্পনগরীর 10,352টি প্লট রয়েছে, প্লট বরাদ্দ দেওয়া হয়েছে 9,699টি, সেটা 5,648টি শিল্পের বিপরীতে, এবং তাদের শিল্পনগরী স্থাপিত হয়েছে পর্যন্ত 4,270টি। কতজন লোকের কর্মসংস্থান হয়েছে সব বলছি আমি। চালু হয়েছে 4,300টি, আর বিনিয়োগ হয়েছে 14,790 কোটি টাকা, কর্মসংস্থান 4,45,000 জন, উৎপাদন হয়েছে এই লেটেস্ট অর্থ বছরে 29,028 কোটি টাকা, রপ্তানি হচ্ছে 16,000 কোটি টাকার উপরে। শেষ করতে হবে এখানে। তো আমরা সরকার রাজস্ব পাচ্ছে, আর এটা জানা দরকার, সরকার প্রায় 2,000 কোটি টাকা রাজস্ব পাচ্ছে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি দেশের আর্থসামাজিক উন্নয়নে বিসিক একটা বড় ভূমিকা পালন করছে। তো আমরা আশা করি এটা বিসিকের ভূমিকা আরো রাখবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জনাব আহমেদ, ধন্যবাদ জনাব শোভন।
শেষ করতে হচ্ছে আজকে আমাদের এখানেই। খাতুনগঞ্জ থেকে মধ্যে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।